পহেলা জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত। জ্বালানি সংকটে তীব্র ভোগান্তি, ইরান যুদ্ধ পরিস্থিতিতে পিছিয়ে পড়বে বাংলাদেশের অর্থনীতি, বিশ্বমন্দার সতর্কবার্তা আইএমএফের। যুদ্ধবিরতি নিয়ে আবার আলোচনার ইঙ্গিত ট্রাম্পের। সহিংসতা চায় না ইরান, সংকট সমাধানে বৈঠক করতে মধ্যপ্রাচ্য যাচ্ছেন শাহবাজ শরীফ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। পহেলা জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশনে শুরু হলে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা এই কথা বলেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা ৩,৭৬,৪৮৯ জন। এর মধ্যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ইতিমধ্যেই ১,৩০,০০০ শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য, আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী পয়লা জুলাই ২০২৬ হতে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। জ্বালানি সংকট কাটছেই না। তেলের জন্য পাম্প ভেদে গড়ে ২ থেকে ৩ ঘন্টা, আবার কিছু পাম্পে জ্বালানির জন্য অপেক্ষা করতে হচ্ছে ৯ থেকে ১২ ঘন্টা। ভোক্তাদের অভিযোগ, ফুয়েল পাস অ্যাপে রেজিস্ট্রেশন করা যাচ্ছে শুধু রাজধানীতে চলাচলকারী যানবাহনের। এতে প্রয়োজন মাফিক তেল নিতে পারছেন না অন্য জেলার নিবন্ধিত মোটরযানগুলো। এদিকে রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে জ্বালানি পাওয়ার নিশ্চয়তায় লাইনে রাত পার করে দিচ্ছেন অনেকে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই সৃষ্টি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকটে দেশের পাম্পগুলো জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে ডিজেল ও অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার চেষ্টা করছে সরকার। দর্শক, রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী মোবাশ্বের আহমদ, সরাসরি কথা বলছি তার সাথে। মোবাশ্বের, পেট্রোল পাম্পে লাইন কেমন দেখছেন? আজকের অবস্থা বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি মামুন, আপনি আমাকে যেমনটা জিজ্ঞেস করেছেন, আসলে পেট্রোল পাম্পের যে লাইন, এটা আসলে গেল ১ সপ্তাহ ধরেই, আর তাছাড়া বিগত মাসগুলো থেকেই যে লাইনটা ছিল সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। অর্থাৎ আমি এখন রয়েছি পরিবাগ মেঘনা যেই পাম্পটি রয়েছে, অর্থাৎ এখানে যারা আসছেন তারা কিন্তু আমাকে যেটা জানিয়েছেন যে শাহবাগ হয়ে পরিবার থেকে তারা লাইন দিয়েছে এবং সেই লাইনটা হলো আজকে সকাল থেকে দিয়েছে, অর্থাৎ ভোর ৫টা থেকে দিয়েছে এবং এখন তারা তেল পাচ্ছে। ঠিক একই চিত্র রাজধানীর ট্রাস্ট ফিলিং সেন্টার এবং অন্যান্য যেসব পাম্পগুলো আসলে খোলা রয়েছে সেসব সমস্ত পাম্পগুলোতেই দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি এবং আমরা পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা যেটি বলেছে যে পাম্পগুলোতে পর্যাপ্ত তেল রয়েছে, কিন্তু সেটি সরবরাহের ক্ষেত্রে যে রেশনিং পদ্ধতি, সেই রেশনিং পদ্ধতির কারণে আসলে এই দীর্ঘ লাইনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া আরও একটি বিষয় যদি জানাই যে আপনি জানেন যে ফুয়েল পাস, অর্থাৎ তেল সরবরাহের জন্য কোনো সিন্ডিকেট তৈরি না হয় সেই জন্য কিন্তু সরকার ফুয়েল পাস তৈরি করেছে এবং সেই ফুয়েল পাসের মাধ্যমে যেসব পাম্পগুলো তেল দিচ্ছে তারা কিন্তু বেশি তেল সরবরাহ করছে। অর্থাৎ যাদের কাছে ফুয়েল পাস রয়েছে তারা কিন্তু ১০ লিটার তেল অর্থাৎ ১২০০ টাকার তেল পাচ্ছে, আর ফুয়েল পাস ছাড়া যারা তেল নিচ্ছে তারা কিন্তু আসলে পাম্প ভেদে অনেক পাম্পে ৮০০, অনেক পাম্পে ৫০০ এমনভাবে তেল দেওয়া হচ্ছে আমরা জানতে পেরেছি। তো শারীরিকভাবে যদি একটা বিষয় বলতে চাই, যেহেতু এটি একটি বৈশ্বিক সংকট, যেহেতু ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বৈশ্বিকভাবেই হরমুজ প্রণালীতে অপরিশোধিত তেল বহনকারী জাহাজ যেহেতু চলাচল স্থগিত রয়েছে, সেই কারণে আসলে যে সংকটটি তৈরি হয়েছে সেই সংকটের ধারাবাহিকতা বাংলাদেশের পাম্পগুলোতে দেখা যাচ্ছে এবং সেই কারণেই এই দীর্ঘ লাইন এবং এই ভোগান্তি নিয়েই আসলে মানুষ তেল নিচ্ছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। মামুন, এই ছিল আমার কাছে পেট্রোল পাম্পগুলোর সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ। চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা পিছিয়ে পড়বে। এবছরে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির হার হতে পারে ৪.৭%। এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ।
আগামী অর্থবছরে এই জিডিপি প্রবৃদ্ধি আরও কমে 4.3% হতে পারে বলে মনে করছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ এর চলমান বসন্তকালীন সভা উপলক্ষে মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বা বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে বিশ্বব্যাংক ও আইএমএফ এর বার্ষিক সভায় প্রকাশিত আউটলুকে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল 4.9%। ইরান যুদ্ধের কারণে সংকটে পড়েছে বিশ্ব অর্থনীতি, তাই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্যস্ফীতির পূর্বাভাসও বাড়িয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে চলতি 2025-26 অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার 9.2% হতে পারে। গত অক্টোবর মাসে আইএমএফ বলেছিল চলতি অর্থবছরে 8.7% হবে। দীর্ঘ 9 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের নড়িয়ার ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। দুদফায় ঠিকাদার পরিবর্তন করা হলেও বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকার পারাপার হচ্ছেন হাজারো মানুষ। তবে নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দিয়েছে এলজিইডি। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস মাহমুদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এভাবে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকায় নদী পারাপার হচ্ছেন শরীয়তপুরের নড়িয়ার কয়েক লাখ মানুষ। দীর্ঘ 9 বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণ কাজ শেষ হয়নি কীর্তিনাশা নদীর উপর ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। সেতুটি ঝুঁকিপূর্ণ হয় 2017 সালে এলজিইডি 14 কোটি টাকা ব্যয়ে 200 মিটার দীর্ঘ নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়। 60% কাজ শেষ করে 8 কোটি 38 লাখ টাকা বিল উত্তোলন করে নাবানা কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে আওয়ামী সরকারের পতনের পর কাজ শেষ না করে পালিয়ে যায় প্রতিষ্ঠানটি। এতে দুর্ভোগ যেন কাটছে না স্থানীয়দের। আমরা এবার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে বৃষ্টির কারণে একমাত্র। ক্লাস অনেক দেরি হয়ে যায় আর স্কুলের সময় তো যাওয়া আসা যায় না, আর ট্রলার অনেকখানি দাঁড়া থাকতে হয়। ওনারা মাঝখানে নিয়ে তারপরে ভাড়া উঠায়, তো এই জন্য আমাদের দেরি হয়ে যায়। প্রতিদিন কি রোজ টাকা পয়সা দেওয়া 10 টাকা 5 টাকা দেওয়া কি সম্ভব? কাজের সমস্যা যাতায়াতের জন্য এবং কোনো জানার রিস্ক জায়গায় পরে হাত পাওয়া ব্যথা পাওয়া যায়। ভিড়টা যেন তাড়াতাড়ি হয় আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে সেতুর বাকি কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। আমাদের এখান থেকে মূল্যায়ন শেষ করে ঢাকা পাঠিয়েছি। ঢাকা থেকে অনুমোদন দিলে ঠিকাদারের সাথে চুক্তি হবে। আমরা আশা করি চুক্তি হলে দ্রুত ও কাজ শুরু করলে 6 মাসের মধ্যে একটা চলাচলের একটা উপযোগী হবে। কবে নাগাদ শেষ হবে বহুল প্রত্যাশিত সেতুর নির্মাণ কাজ তা এখনো স্পষ্ট নয়। দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশে রোহিঙ্গাবাহী ট্রলার আন্দামান সাগরে ডুবে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। অন্তত 9 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ মেলেনি অন্তত 250 জনের খবর। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে ট্রলারটি টেকনাফ থেকে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল। ইউএনএইচসিআর এবং আইওএম এর যৌথ বিবৃতিতে বলা হয়েছে এটি দীর্ঘমেয়াদী বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধান না হওয়ার ভয়াবহ পরিণতি। মানবিক সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশের শরণার্থী শিবিরে জীবনযাপন কঠিন হয়ে পড়া আর শিক্ষা ও কর্মসংস্থানের অভাবের দিকে ইঙ্গিত করেছে সংস্থা দুটি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ইন্দোনেশিয়া যাওয়ার পথে ডুবে যাওয়া ট্রলারটি নজরে পড়লে অন্তত 9 জনকে জীবিত উদ্ধার করা হয়। তারা জানিয়েছেন প্রচণ্ড ভিড়ে শ্বাস বন্ধ হয়ে ট্রলারেই মারা গেছেন 25 থেকে 30 জন। অন্তত 6 জন পাচারকারীকে আটকের তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সাথে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপের বিষয়ে এবার ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন সহিংসতা চায় না ইরান। সংকট সমাধানে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইরানের বন্দর আর হরমুজ প্রণালীতে প্রশ্নবিদ্ধ মার্কিন অবরোধ শুরুর 24 ঘন্টা না যেতেই শান্তি আলোচনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে তিনি জানিয়েছেন আগামী 2-1 দিনের মধ্যেই পাকিস্তানে কিছু একটা ঘটতে পারে, সেখানে যাওয়ার বিষয়ে আগ্রহী ওয়াশিংটন। এদিকে মার্কিন অবরোধের তীব্র নিন্দায় ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন যুদ্ধ চায় না ইরান। তেহরানে এক অনুষ্ঠান থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে না তেহরান, তবে আক্রান্ত হলে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। পাকিস্তানের ইসলামাবাদে গত শনিবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ভেস্তে গেলে দ্বিতীয় দফা সংলাপ অনিশ্চয়তায় পড়ে।
আবার সংলাপে বসতে তুরস্কের আঙ্কারা আর সুইজারল্যান্ডের জেনেভার নামও ঘুরে ফিরে সামনে আসছে। দ্বিতীয় পর্বেও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সাথে থাকতে পারেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আর ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এদিকে আলোচিত কূটনৈতিক মধ্যস্থতা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সৌদি আরব সফর করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইরান সংকটের শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক আর কাতারেও যাবেন তিনি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টা রয়েছে। নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।